যে বাড়ির দরজায় মহিলা ভিক্ষা করতে গিয়েছিল তার মালিক বেরোলো তালাকপ্রাপ্ত স্বামী। তারপর যা ঘটল, গ্রাম সুরজপুরের সকাল বরাবরের মতো হালকা কুয়াশা আর পাখিদের কিচিরমিচির শব্দের সাথে শুরু হতো। কিন্তু শহরের অভিজাত এলাকায় বেড়ে ওঠা সুনয়নার কাছে এসব কোনো সিনেমার দৃশ্য মাত্র ছিল, আসল জীবন নয়। সুনয়না ছিল শহরের বড় শিল্পপতি মহেশ্বর প্রসাদের একমাত্র মেয়ে। ইংরেজি মাধ্যম স্কুল, বড় কলেজ, দামি পোশাক, প্রতি জন্মদিনে 5 তারা হোটেলে পার্টি। সে কখনো অভাব দেখেনি। সে সুন্দরী ছিল, শিক্ষিত ছিল, কিন্তু তার স্বভাবে একটা অদ্ভুত অহংকার ছিল। তার মনে হতো পৃথিবী তার চারপাশেই ঘোরে। তার বাবা অনেকবার বোঝাতেন, বেটি, টাকা সবসময় থাকে না, মানুষের স্বভাব আর সংস্কারই শেষ পর্যন্ত সাথে থাকে। কিন্তু সুনয়না হেসে উড়িয়ে দিয়ে বলতো, বাবা, আজকের যুগে টাকাই সব। মহেশ্বর প্রসাদ জানতেন যে মেয়েকে জীবনের বাস্তবতা বোঝানো জরুরি, নয়তো এই অহংকার তাকে একদিন একা করে দেবে। অনেক চিন্তাভাবনার পর তিনি একটি সিদ্ধান্ত নিলেন। তিনি সুনয়নার বিয়ে শহর থেকে দূরে অবস্থিত সুরজপুর গ্রামের এক সাধারণ পরিশ্রমী যুবক নিখিলের সাথে ঠিক করলেন। নিখিল খুব বেশি শিক্ষিত ছিল না, কিন্তু বুদ্ধিমান ছিল, সৎ ছিল, আর সবচেয়ে বড় কথা, তার মধ্যে আত্মসম্মান ছিল। তার ছোট একখানা ঘর ছিল, মাটির দেওয়াল, খোলার ছাদ, আঙিনায় নিম গাছ, আর হাতে কেবল পরিশ্রমের ভরসা। সে ছোটখাট নির্মাণের কাজ করত, ইট বালি টানত, কখনো ঠিকাদারের সাথে কাজ করত, কখনো নিজেই ছোট কাজ ধরে নিত। যখন সুনয়না জানতে পারল যে তার বিয়ে একটি গ্রামের ছেলের সাথে হচ্ছে, তখন তার মুখ রাগে লাল হয়ে গেল। সে বলল, বাবা, আপনি আমার জীবন বরবাদ করছেন, আমি ওখানে কিভাবে থাকব? পিতা শান্ত স্বরে বললেন, তোমাকে জীবনের অন্য পিঠ দেখতেই হবে, তবেই তুমি পূর্ণ মানুষ হবে। বিয়ে ধুমধাম করেই হলো, কিন্তু সুনয়নার মুখে হাসি ছিল কৃত্রিম। শ্বশুরবাড়িতে পৌঁছতেই তার সব কিছুতে খটকা লাগতে লাগলো। ছোট ঘর, সাধারণ রান্নাঘর, কুয়োর জল, হাতে ধোয়া কাপড়। প্রথম রাতেই সে নিখিলকে বলল, তুমি কি কখনো ভেবেছো আমি কোন পরিবেশে বড় হয়েছি? এখানে তো দম বন্ধ হয়ে আসে। নিখিল নরম সুরে জবাব দিল, সুনয়না, আমি জানি তুমি অনেক আলাদা জীবন দেখেছ, কিন্তু আমাকে একটু সময় দাও, আমি পরিশ্রম করছি, একদিন সব বদলে দেব। কিন্তু সুনয়নার অপেক্ষা করার ধৈর্য ছিল না। সে রোজ নতুন নতুন খোঁটা দিত, তোমার কাছে আছেই বাকি, না গাড়ি, না বড় বাড়ি, না নাম। নিখিল প্রতিবার চুপ করে থাকত। তার মনে কষ্ট হতো, কিন্তু সে ভাবত সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। গ্রামে এক বয়স্ক কাকা ছিলেন, রামদাস কাকা, যিনি নিখিলকে ছোটবেলা থেকে চিনতেন। তিনি একদিন বললেন, বেটি, মেয়ে মানুষকে বোঝাতে হয়, রাগ দিয়ে নয়, নয় ভালোবাসা দিয়ে। নিখিল সেটাই করল। সে প্রতিদিন সন্ধ্যায় কাজ থেকে ফিরে সুনয়নের জন্য বাজার থেকে ছোট কিছু নিয়ে আসত, কখনো চড়ি, কখনো মিষ্টি। কিন্তু সুনয়নের মুখে কখনো তৃপ্তি দেখা যেত না। তার কথা এখন খোঁটা থেকে অপমানে বদলে গিয়েছিল। তুমি আমার যোগ্য নাও, আমার বন্ধুরা হাসবে যদি তারা জানতে পারে যে আমার স্বামী একজন মজুর। এই কথাগুলো নিখিলের বুকে পেরেকের মতো বিঁধেত, কিন্তু সে বলতো, আমি মজুর নই, মেহনতি মানুষ, আর একদিন নিজের কাজ দাঁড় করাবো। সময় বয়ে চলল, ঝগড়া বাড়তে থাকলো। এক রাতে ঝগড়া এতটাই বাড়ল যে সুনয়না পরিষ্কার বলে দিল, আমার ডিভোর্স চাই, আমি দারিদ্র্যের মধ্যে বাঁচতে পারবো না। নিখিলের হাত থেকে জলের গ্লাস পড়ে গেল। সে ধীর স্বরে জিজ্ঞেস করল, তোমার কি আমার প্রতি কখনো সামান্যতম মায়াও হয়নি? সুনয়না মুখ ফিরিয়ে নিল, আমার নিজের স্বপ্নের প্রতি মায়া আছে। এটা শুনে নিখিলের চোখ ভিজে এলো, কিন্তু সে তাকে আটকালো না। কয়েক সপ্তাহ পর দুজনে কোর্টে দাঁড়িয়েছিল। কাগজে সই হচ্ছিল, সম্পর্ক ভেঙে যাচ্ছিল। শেষবারের মতো নিখিল বলল, সুনয়না, এখনো সময় আছে, আমি সব ঠিক করে দেব, শুধু পাশে থাকো। কিন্তু সুনয়নার মনে অহংকারের পর্দা এতটাই মোটা ছিল যে সে কিছু দেখতে পেল না। সে পিছন ফিরে না তাকিয়েই কোর্টের বাইরে পা রাখল। ওদিকে সুরজপুরে সন্ধ্যা ঘনিয়ে আসছিল। নিম গাছের নিচে দাঁড়িয়ে নিখিল প্রথমবার নিজেকে সত্যি একা অনুভব করছিল। তার স্বপ্ন, তার ভালোবাসা সব যেন কেউ কেড়ে নিয়েছিল। কিন্তু সেই মুহূর্তে সে চোখের জল মুছে মনে মনে প্রতিজ্ঞা করল, এখন আমি নিজের জন্য বাঁচব, নিজেকে প্রমাণ করব, আর একদিন এমন উচ্চতায় পৌঁছাবো যে কেউ আমাকে ছোট মনে করবে না। সে জানতো না যে জীবনের চাকা ঘুরে একদিন তাকে সেই মোড়েই এনে দাঁড় করাবে যেখান থেকে সব শুরু হয়েছিল। তীর্যক কাগজে কালির দাগ শুকিয়ে গিয়েছিল, কিন্তু সেই কালির রেখা যেন নিখিল আর সুনয়না দুজনের ভাগ্যেই টেনে দেওয়া হয়েছিল।
কোর্ট থেকে বের হওয়ার সময় সুনয়না একবারও পিছন ফিরে তাকালো না। তার কদম ছিল দ্রুত, মুখ ছিল কঠোর, মনে হচ্ছিল সে যেন কোনো বড় জয় লাভ করেছে। শহর ফেরার সময় সে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে নিজেকে বলল, এখন আমার জীবন আবার আগের মতো হবে। কিন্তু জীবন এত সহজ কোথায় হয়? যখন সে বাপের বাড়ি পৌঁছল, তখন তার বাবা মহেশ্বর প্রসাদ তাকে নিঃশব্দে দেখলেন। তার চোখে হতাশা ছিল, রাগ নয়। তিনি শুধু এটুকুই বললেন, বেটি, প্রতিটা সিদ্ধান্ত শুধু আজকের জন্য নিও না, জীবন অনেক লম্বা হয়। সুনয়না সেই পুরনো জবাবই দিল, আমি যা করেছি ঠিক করেছি। কিছুদিন ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। সমাজের কথা, আত্মীয় স্বজনের ফিসফিসানি, খবরের কাগজে ছাপা হওয়া ছোট খবর, সবকিছু মহেশ্বর প্রসাদের মনের ওপর বোঝা হয়ে গেল। তিনি বাইরে থেকে শক্ত দেখাতেন, কিন্তু ভেতর থেকে ভেঙে পড়ছিলেন। এক রাতে হঠাৎ তার বুকে তীব্র ব্যথা উঠল। হাসপাতালে নেওয়া হলো, কিন্তু ডাক্তাররা হাত তুলে দিলেন। সুনয়না হাসপাতালের করিডরে দাঁড়িয়ে রইল। প্রথমবার তার মনে হলো পায়ের তলা থেকে মাটি সরে গেছে। বাবার শেষকৃত্য হলো, বাড়ির রমরমা চলে গেল। মা আগে থেকেই দুর্বল ছিলেন। স্বামীর চলে যাওয়ার শোক তিনি সহ্য করতে পারলেন না। কয়েক মাসের মধ্যেই তিনিও পৃথিবী ছেড়ে চলে গেলেন। এখন সেই বিশাল প্রাসাদে শুধু সুনয়না, তার বড় ভাই বিশাল আর বৌদির রচনা রয়ে গেল। বাবার শেষকৃত্য হলো, বাড়ির রমরমা চলে গেল। মা আগে থেকেই দুর্বল ছিলেন। স্বামীর চলে যাওয়ার শোক তিনি সহ্য করতে পারলেন না। কয়েক মাসের মধ্যেই তিনিও পৃথিবী ছেড়ে চলে গেলেন। এখন সেই বিশাল প্রাসাদে শুধু সুনয়না, তার বড় ভাই বিশাল আর বৌদির রচনা রয়ে গেল। রচনা বাইরে থেকে মিষ্টি কথা বলতো, কিন্তু তার চোখে সবসময় হিসাব নিকাশ চলত। সম্পত্তি, শেয়ার, জমি সব কিছুর ওপর তার নজর ছিল। শুরুতে সেই সুনয়নাকে আশ্রয় দেওয়ার নাটক করল, দিদি আপনি চিন্তা করবেন না, আমরা আছি তো। কিন্তু ধীরে ধীরে তার ব্যবহার বদলাতে শুরু করলো। সে খোটা দিত, শেষে ডিভোর্স নিয়ে চলে এলো। সমাজে আমাদেরও তো ইজ্জত আছে ভাই বিশাল। দুর্বল প্রকৃতির ছিল, স্ত্রীর সামনে কথা বলতে পারত না। একদিন রচনা কাগজের এক বান্ডেল সামনে রেখে দিল, এটা পাওয়ার অফ অ্যাটর্নি। বাবার বিজনেস সামলানো সহজ নয়, তুমি সই করে দাও, আমরা দেখে নেব। সুনয়না না ভেবেই সই করে দিল। তার মনে হয়েছিল নিজেরই তো ঘর। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই সে অনুভব করল যে সে শুধু নামে মাত্র সদস্য হয়ে আছে। সিদ্ধান্তগুলো তাকে না জানিয়েই নেওয়া হতে লাগলো। খাবার পর্যন্ত তাকে খোটা শুনে খেতে হতো। একদিন সন্ধ্যায় যখন সে ভাইকে বলল, ভাইয়া এসব কি হচ্ছে, তখন বিশাল নজর নিচু করে ফেলল। সময় বদলে গেছে, আমাদেরও তো দেখতে হয়। রচনা পরিষ্কার ভাষায় বলল, দেখো এখন তুমি এখানে অতিথি, সারা জীবন থাকতে পারো না। সুনয়নার মনে হলো যেন কেউ তার কানে গরম সীসা ঢেলে দিয়েছে। যে বাড়িতে সে রানীর মতো বড় হয়ে উঠেছিল, সেখানেই সে এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন পর পরিস্থিতির আরও অবনতি হলো। এক সকালে যখন সে নিজের ঘর থেকে বেরোলো, দেখল তার জিনিসপত্র বাইরে উঠোনে রাখা আছে। রচনা ঠান্ডা গলায় বলল, এখন তোমাকে তোমার জীবন নিজেকেই সামলাতে হবে, আমরা অনেক করেছি। বিশাল পাশে দাঁড়িয়েছিল, কিন্তু সে কিছু বলল না। সুনয়না কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, এটা আমারও ঘর? রচনা হেসে উঠল, কাগজ দেখে নাও, সব আমাদের নামে। সেই মুহূর্তে সুনয়নার প্রথমবার নিজের সই করা কাগজগুলোর কথা মনে পড়ল। তার পায়ের তলার মাটি সরে গেল। সে দরজায় দাঁড়িয়ে রইল। আশা ছিল ভাই হয়তো আটকাবে, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। হাতে শুধু একটা ছোট ব্যাগ, চোখে জল আর সামনে লম্বা রাস্তা। সেই দিন প্রথমবার তার নিখিলের কথা মনে পড়ল। সময় বদলে যাবে। সে ভাবল যদি সে তার সাথে থাকত, তবে অন্তত নিজের কেউ তো থাকত। রাত হতে লাগল। সে রাস্তার ধারে বসে রইল। গাড়িগুলো চলে যাচ্ছিল, কেউ থামল না। সে বুঝতে পেরেছিল যে টাকা, শান, শওকত সব এক পলকে কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু মানুষের স্বভাব আর সম্পর্ক যদি ভেঙে যায়, তবে আর কিছু অবশিষ্ট থাকে না। খিদে পেল, তাই পাশের দোকান থেকে ধার চাওয়ার চেষ্টা করল। দোকানদার আর চোখে তাকিয়ে দেখল, আগেও অনেক লোক এরকম এসেছে। সে নিঃশব্দে এগিয়ে গেল। সেই রাতে সে স্টেশনের দিকে পা বাড়াল। ভাবল কোথাও তো আশ্রয় মিলবে। প্ল্যাটফর্মের ঠান্ডা বেঞ্চে বসে সে অনেকক্ষণ ধরে কাঁদল। ভিড়ের মধ্যে থেকেও সে ছিল একা। দূরে কোথাও ট্রেনের বাঁশি বেজে উঠল, আর তার মনে একটা প্রশ্নই ঘুরপাক খেতে লাগল, সে কি সত্যিই নিজের কপাল নিজেই পুড়িয়েছে? আকাশে মেঘ জমছিল, যেন তার জীবনেও অন্ধকার নেমে এসেছে। সে জানত না যে এটা তো কেবল শুরু, আসল পরীক্ষা এখনও বাকি। রেলওয়ে প্ল্যাটফর্মের ঠান্ডা বেঞ্চে বসে সুনয়না সেই রাতে প্রথমবার প্রাণ খুলে কেঁদেছিল, এই ভয় ছাড়াই যে কেউ তাকে দুর্বল ভাববে।
যে মেয়ে একসময় এসি রুমে ঘুমোতো, আজ সে খোলা আকাশের নিচে কুঁকড়ে বসেছিল। সকাল হতেই প্ল্যাটফর্মের ভিড় বাড়তে লাগল। চাওয়ালাদের হাঁক ডাক, কুলিদের ডাক, যাত্রীদের ধাক্কাধাক্কি, সবার মাঝে সুনায়না নিজেকে হারিয়ে ফেলছিল। খিদে তার পেটে মোচড় দিচ্ছিল, পকেটে একটা টাকাও ছিল না। সে সাহস করে এক মহিলার কাছে বলল, কিছু খাওয়ার দিন না। মহিলা তাকে আপাদমস্তক দেখে মুখ ফিরিয়ে নিল। সেই দিন তার আত্মসম্মানের শেষ স্তরটিও যেন খসে পড়ল। দুপুর পর্যন্ত সে অনেক মানুষের কাছে সাহায্য চাইল। কেউ কয়েন ছুঁড়ে দিল, কেউ বকা দিয়ে তাড়িয়ে দিল। সন্ধ্যা হতে হতে স্টেশনের পুলিশ লাঠি ঠুকে বলল, চলো সরো এখান থেকে, ভিক্ষা করা বারণ। সে ভয় পেয়ে পালালো, চোখে জল, পায়ে ফোসকা। শহর তার কাছে এখন পাথরের মতো হয়ে গিয়েছিল। পরের দিন সে ঠিক করল যে শহর ছেড়ে দেওয়াই ভালো। সে পায়ে হেঁটে রাস্তা ধরে চলতে শুরু করল। চোখ যেদিকে যায় শুধু চলতে থাকলো। কয়েক কিলোমিটার পর সে একটা ছোট মন্দির দেখতে পেল, গ্রামের বাইরে পিপাল গাছের নিচে। সেখানে আরও কিছু গরিব মানুষ বসেছিল। কেউ প্রসাদের অপেক্ষায় ছিল, কেউ পথচারীদের দয়ার আশায়। সুনায়নাও সেখানে বসে পড়ল। সন্ধ্যায় পূজারী বেঁচে যাওয়া খাবার বিলি করলেন। সে নিঃশব্দে হাত বাড়িয়ে দিল। তার মনে পড়ল একসময় সে এমন মানুষদের দেখে মুখ ফিরিয়ে নিত। এখন এটাই তার জায়গা। দিন কাটতে লাগলো। সে গ্রামে গ্রামে ঘুরত, কখনো মন্দির, কখনো বাস স্ট্যান্ড, কখনো হাট বাজার। ধীরে ধীরে ভিক্ষা করা তার বাধ্যবাধকতা থেকে অভ্যেসে পরিণত হতে লাগলো। কিন্তু প্রতি রাতে যখন সে কোনো গাছের নিচে বা কোনো ভাঙা চাতালে শুয়ে পড়ত, তখন তার নিখিলের মুখ মনে পড়ত। সেই শান্ত চোখ, সেই ভরসা ভরা আওয়াজ, আমি পরিশ্রম করছি, একদিন সব বদলে দেব। ওদিকে সুরাজপুরের ডিভোর্সের পর নিখিল নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছিল। শুরুর কয়েক মাস সে কারো সাথে খুব একটা কথা বলেনি, শুধু কাজ করে গেছে। রামদাস কাকা একদিন জিজ্ঞেস করলেন, বেটা, নিজেকে এতটা পুড়িয়ে ফেলিস না, জীবন অনেক বড়। নিখিল দৃঢ় স্বরে বলল, এখন আমাকে নিজেকে প্রমাণ করতে হবে। সে ছোট ছোট ঠিকা নিতে শুরু করলো, কারো বাড়ি বানানো, কারো দেয়াল তোলা, কারো গোদাম তৈরি করা। সে দিনের বেলা মজুরদের সাথে ইট বইত, রাতে বসে হিসাব করত। ধীরে ধীরে মানুষের তার কাজ পছন্দ হতে লাগলো। তার সততার কথা ছড়িয়ে পড়ল। 1 বছরে সে নিজের ছোট এক কনস্ট্রাকশন কোম্পানি শুরু করে দিল। গ্রামের পাশে রাস্তা তৈরির কাজ চলছিল। সে সেই কাজটা নিল। কাজ সময়ের মধ্যে এবং মজবুত হলো। তার নাম ছড়িয়ে পড়ল। যে তাকে একসময় সাধারণ মজুর বলেছিল, সেই মানুষগুলোই এখন তাকে নিখিলবাবু বলে ডাকতে লাগলো। সে ব্যাংক থেকে লোন নিল, মেশিন কিনল, আর 2 বছরের মধ্যে সে ওই এলাকার নাম বিল্ডার হয়ে গেল। সুরাজপুরের বাইরে সে এক বড় পাকা বাড়ি কিনল। উঁচু দেয়াল, লোহার গেট, আঙিনায় সেই একই নিম গাছ, কিন্তু এবার পাকা মেঝে। গ্রামবাসী বলতো, দেখো পরিশ্রম কি ফল দেয়। কিন্তু এই সাফল্যের মাঝেও তার মনের এক কোণ খালি ছিল। রাতে যখন সে ছাদে গিয়ে দাঁড়াতো, তখন বাতাসে যেন সোনায়নের আওয়াজ প্রতিধ্বনিত হতো। সে কখনো দ্বিতীয় বিয়ের কথা ভাবেনি। কাজ আর নিস্তব্ধতাই ছিল তার সঙ্গী। এদিকে সোনায়নার অবস্থা শোচনীয় হয়ে গিয়েছিল। বর্ষাকাল এলো। এক রাতে প্রবল বৃষ্টিতে সে ভিজতে থাকলো। কোনো ছাদ নেই, কোনো আশ্রয় নেই। তার জ্বর হলো। কয়েকদিন সে মন্দিরে সিঁড়িতে পড়েছিল। গ্রামের এক বুড়িমা কমলা দাদি তাকে একটু কাঠ খেতে দিলেন আর বললেন, বেটি, জীবনে কখনো কাউকে ছোট মনে করিস না, সময় বড় খেলা খেলে। সুনায়নার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তার মনে হতে লাগলো যে হয়তো ভগবান তাকে তার অহংকারে শাস্তি দিচ্ছেন। একদিন সে ভিক্ষা করতে করতে অনমনে এক রাস্তায় চলে এলো, যেটা তার চেনা মনে হচ্ছিল। ক্ষেত, কাঁচা পথ, দূরে সেই নিম গাছ। বুক ধরফর করতে লাগলো। এটা তো সুরাজপুরের দিকের রাস্তা। সে নিজেকে বলল, না, আমি এখানে কেন এলাম? কিন্তু পা যেন নিজের থেকেই চলতে শুরু করলো। সন্ধে ঘনিয়ে আসছিল, আকাশ কমলা হয়ে গিয়েছিল। সামনে এক বড় পাকা বাড়ি দেখা গেল, উঁচু গেট, পরিষ্কার উঠোন। সে কি জানতো যে এই বাড়ি সেই মানুষের যাকে সে একসময় গরিব মনে করে ছেড়ে এসেছিল? খিদে আর ক্লান্তি তাকে ভাবার সুযোগ দিল না। সে গেটের কাছে গেল, হাত তুলল আর ধীরে ধীরে দরজায় টোকা দিল। ভেতর থেকে পায়ের আওয়াজ এলো। তার বুক ধরভর করে উঠল, কিন্তু মাথা নিচু হয়েছিল। সে জানত না যে পরের মুহূর্তেই তার জীবন আবার সেই মোড়ে এসে দাঁড়াতে চলেছে, যেখান থেকে সে একদিন অহংকারে মুখ ফিরিয়ে নিয়েছিল। সূর্য ডুবে গিয়েছিল। আকাশে হালকা লাল আভা অবশিষ্ট ছিল, আর সুরজপুরের সেই বড় পাকা বাড়ির আঙিনায় নিস্তব্ধতা বিরাজ করছিল।
গেটের বাইরে দাঁড়িয়ে থাকা সোনায়নার হাত তখনও হাওয়ায় স্থির হয়েছিল। ভেতর থেকে পায়ের শব্দ শোনা গেল, তারপর খিল খোলার শব্দ। গেট ধীরে ধীরে খুলে গেল। সামনে নিখিল দাঁড়িয়েছিল, পরিষ্কার ধুতি কুর্তায়, মুখে গাম্ভীর্য, চোখে স্থিরতা আর ব্যক্তিত্বে আত্মবিশ্বাস। সময় তাকে আরও উন্নত করে তুলেছিল। সে বাইরে দাঁড়িয়ে থাকা মহিলার দিকে তাকালো। ছেঁড়া পুরনো কাপড়, আলুধালু চুল, নিচু করা মুখ, কাঁপতে থাকা হাত। সে পকেট থেকে কিছু টাকা বের করে বলল, নাও রাখো। কিন্তু যেমনই তার নজর সেই মুখের উপর পড়ল, যা ধীরে ধীরে উপরে উঠেছিল, তার হাত ওখানেই থেমে গেল। দুজনের চোখাচোখি হলো। সময় যেন থমকে গেল। নিখিলের ঠোঁট দিয়ে অস্ফুট স্বরে বেরোলো, সোনায়না। সোনায়নার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। তার হাত কাঁপতে লাগলো, চোখ থেকে জল উপচে পড়ল। সে কিছু বলতে পারল না। তার গলায় শব্দ আটকে গেল। যে মানুষকে সে একসময় তুচ্ছ মনে করেছিল, আজ তারই দরজায় এসে ভিক্ষা করতে দাঁড়িয়ে আছে। নিখিল কিছুক্ষণ চুপচাপ থাকল। তার ভেতরে আবেগের তুফান বইছিল। পুরনো স্মৃতি, ভেঙে যাওয়া স্বপ্ন, অপমানের কথা সব একসাথে ভিড় করে এলো। কিন্তু তার মুখে রাগ ছিল না। সে ধীরে ধীরে বলল, ভেতরে এসো। সোনায়না ইতস্তত করছিল। আমি শুধু কিছু খাওয়ার। নিখিল গেটটা পুরো খুলে দিল। ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে থাকলে কিছু বদলাবে না। সে ধীরে ধীরে ভেতরে এলো, যেন প্রতিটি কদম তার কাছে এক একটি শাস্তি। আঙিনায় সেই একই নিম গাছ ছিল, কিন্তু এখন সব বদলে গিয়েছিল। নিখিল চাকরকে ডাক দিল, রমেশ, জল নিয়ে এসো। রমেশ গ্রামেরই এক যুবক, যে এখন নিখিলের সাথে কাজ করে। সে অবাক হয়ে সুনায়নাকে দেখল, কিন্তু কিছু জিজ্ঞেস করল না। সুনায়না কাঁপা হাতে জল নিল। তার চোখ নিচু হয়েছিল। নিখিল শান্ত স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছিল তোমার সাথে? এটা সেই প্রশ্ন ছিল যা হয়তো তাকে নিজেকেও করতে হয়েছিল। সুনায়নের গলা ভেঙে গেল। সব শেষ হয়ে গেছে। নিখিল, পাপা আর নেই, মাও চলে গেছে। ভাইয়া আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। শব্দগুলো চোখের জলে ডুবে গেল। নিখিল চুপচাপ শুনতে থাকল। তার মনে এক পলকের জন্য এটাই খেয়াল এলো যে এটাই সময় প্রতিশোধ নেওয়ার, খোঁটা দেওয়ার। কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে সামলে নিল। সে শুধু এটুকুই বলল, জীবন কখনো শেষ হয় না, শুধু রাস্তা বদলায়। সে রান্নাঘরে গিয়ে নিজে তার জন্য খাবার বেড়ে আনল, গরম রুটি, ডাল, সবজি। সোনায়না হয়তো কয়েক মাস পর পেট ভরে খাবার খেল। প্রতিটা গ্রাসের সাথে তার মাথা আরও নিচু হয়ে যাচ্ছিল। খাওয়া শেষ হওয়ার পর নিখিল তাকে একটা পরিষ্কার শাড়ি দিল আর বলল, এটা পরে নাও, তারপর আরাম করো। সে অবাক হয়েছিল। না কোনো খোঁটা, না কোনো হিসেব। রাতে সে বারান্দার একটা ঘরে শুয়ে রইল, কিন্তু ঘুম তার চোখ থেকে বহু দূরে ছিল। তার মনে পড়ল যখন সে এই মানুষটিকে বলেছিল, তুমি আমার যোগ্য নও। আজ সেই মানুষটি তাকে বিনা শর্তে আশ্রয় দিচ্ছে। পরের দিন সকালে নিখিল তাকে বলল, এখানে থাকতে পারো, কিন্তু একটা কথা বুঝে নাও, এটা দয়া নয়, এটা মানবিকতা। তার কথায় কঠোরতা ছিল না, ছিল স্পষ্টতা। কিছুদিন সুনায়না ঘরের এক কোণে চুপচাপ থাকত। নিখিল নিজের কাজে ব্যস্ত থাকত, কিন্তু কখনো তাকে অবহেলা করত না। একদিন সে তাকে নিজের কনস্ট্রাকশন সাইটে নিয়ে গেল। সেখানে মজুররা রোদে ঘাম ঝরাচ্ছিল। নিখিল বলল, দেখো, এই মানুষগুলোকেই তুমি একসময় ছোট মনে করতে। এদের পরিশ্রমেই বড় বড় বাড়ি তৈরি হয়। সুনায়না প্রথমবার সেই হাতগুলো মন দিয়ে দেখল, যেগুলোতে ফোসকা পড়েছিল, কিন্তু মুখে তৃপ্তি ছিল। তার নিজের পুরনো কথাগুলো মনে পড়ল, আর সে ভেতর থেকে কেঁপে উঠল। সন্ধ্যায় নিম গাছের নিচে বসে নিখিল শান্ত স্বরে বলল, আমি তোমাকে কখনো আটকাইনি, কারণ সম্পর্ক জবরদস্তি করে চলে না। কিন্তু আজ যদি তুমি এখানে আছো, তবে সেটা শুধু পরিস্থিতির কারণে নয়, শিক্ষার কারণেও হতে হবে। সুনায়নার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি অন্ধ ছিলাম নিজের অহংকারে। আমাকে ক্ষমা করে দাও। নিখিল তৎক্ষণাৎ জবাব দিল না। সে বলল, ক্ষমার শব্দ দিয়ে নয়, বদল দিয়ে পাওয়া যায়। পরবর্তী কয়েকদিন দুজনের মধ্যে ছোটোখাটো কথাবার্তা হতে থাকল। সুনায়না এখন সকালে উঠে আঙিনা পরিষ্কার করত, রান্নাঘরে সাহায্য করত, মজুরদের জন্য জল রাখত। গ্রামের মহিলারা অবাক হয়ে যেত, এটা কি সেই সুনায়না? কমলা দাদি একদিন দেখা করতে এসে বললেন, বেটি, মানুষ পড়ে যায় শেখার জন্যই।
সুনায়না মাথা নিচু করে নিল। ধীরে ধীরে তার মুখে এক অকৃত্রিম বিনম্রতা ফুটে উঠতে লাগল। কিন্তু নিখিল এখনও সজাগ ছিল। সে জানত যে সময়ই আসল পরীক্ষা নেয়। এক সন্ধ্যায় যখন আকাশে মেঘ জমছিল, সুনায়না ধীর স্বরে বলল, যদি আমি সত্যিই বদলে গিয়ে থাকি, তবে কি আমি আরেকটা সুযোগ পাব? নিখিল তার দিকে তাকালো। তার চোখে এবার অহংকার নয়, ছিল প্রকৃত অনুশোচনা। বাতাসে নিস্তব্ধতা ছিল, যেন পুরো সুরজপুর তাদের জবাবের অপেক্ষায় আছে। নিখিল ধীরে ধীরে বলল, সুযোগ মিলবে, কিন্তু আগে নিজেকে পুরোপুরি চিনতে শেখো। সুনায়নার চোখে এক আশার আলো জ্বলে উঠল, কিন্তু সে জানত যে এখনও পরীক্ষা বাকি আছে। সুরজপুরের সকাল সেই দিন কিছু আলাদা ছিল। বাতাসে শীতলতা ছিল, কিন্তু নিখিল আর সুনায়নার মধ্যে যে দূরত্ব ছিল তা আর আগের মতো ছিল না। সুনায়না নিজেকে বদলানোর প্রতিজ্ঞা করেছিল, কিন্তু নিখিল শুধু আবেগে ভেসে সিদ্ধান্ত নেওয়ার মানুষ ছিল না। সে পরিষ্কার বলেছিল, সম্পর্ক আবার শুরু করার আগে আমাদের এটা দেখতে হবে যে সত্যিই কি তোমার ভাবনা বদলেছে, নাকি পরিস্থিতি তোমাকে নুইয়ে দিয়েছে। সুনায়না মাথা নিচু করে জবাব দিয়েছিল, আমাকে যাচাই করে নিন। পরের দিন থেকেই তার আসল পরীক্ষা শুরু হলো। নিখিল তাকে ঘরের দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ রাখল না, বরং নিজের কাজেও সামিল করতে শুরু করল। সে তাকে নির্মাণস্থলে নিয়ে যেত, মজুরদের সাথে আলাপ করিয়ে দিত, বলতো, এদের সাথে কথা বলো, এদের জীবনের গল্প শোনো। শুরুতে সুনায়নার দ্বিধা হতো, কিন্তু ধীরে ধীরে সে অনুভব করল যে যেসব মানুষকে সে কখনো ছোট মনে করত তারাই আসলে জীবনের সত্যিকারের যোদ্ধা। একদিন কড়া রোদে এক মজুর অজ্ঞান হয়ে গেল। আগের সুনায়না হয়তো মুখ ফিরিয়ে নিত, কিন্তু এখন সে দৌড়ে গেল, জল এনে তার মুখে ছিটা দিল, নিজে হাতে তাকে সাহায্য করল। মজুরের স্ত্রী হাত জোর করে বলল, বেটি, ভগবান তোমাকে সুখে রাখুক। এই আশীর্বাদ শুনে সুনায়নার চোখ ভরে এলো। সেই রাতে সে নিমগাছের নিচে বসে নিখিলকে বলল, আমি জীবনকে ভুল নজরে দেখেছিলাম, টাকা সব কিছু নয়। নিখিল শান্তস্বরে জিজ্ঞেস করল, আর যদি কাল আবার সব কিছু ফিরে পাও, তবে কি তোমার দৃষ্টিভঙ্গি বদলাবে? সুনায়না দৃঢ়তার সাথে বলল, এখন আর নয়। আমি খালি পেটের জ্বালা দেখেছি, অপমানের যন্ত্রণা সহ্য করেছি, আমি আর সেই একই ভুল করব না। সময় বয়ে চলল। গ্রামে ধীরে ধীরে চর্চা হতে লাগলো যে নিখিলের প্রাক্তন স্ত্রী ফিরে এসেছে, কিন্তু এখন সে আর আগের মতো নয়। কেউ ফিসকিস করত, কেউ প্রশ্ন করত, কিন্তু সুনায়না কাউকে পাত্তা দিল না। সে সকালে মন্দিরে সেবা করত, দুপুরে মজুরদের বাচ্চাদের পড়ানো শুরু করল। কমলা দাদি প্রায়ই বলতেন, এখন তুই সত্যি বড় ঘরের মেয়ে মনে হচ্ছিস। নিখিল দূর থেকে এসব দেখত। তার মনে এখনও পুরনো ক্ষত ছিল, কিন্তু সে এটাও দেখছিল যে সুনায়নার ভেতরে সত্যিই পরিবর্তন এসেছে। এক সন্ধ্যায় যখন বৃষ্টি হচ্ছিল, সেই একই বৃষ্টি যা একসময় সুনায়না ছাদ ছাড়াহীন অবস্থায় সহ্য করেছিল, নিখিল তাকে বারান্দায় ডাকল। বাতাসে শীতলতা ছিল, আর নিম পাতাগুলো ঝিরঝির করছিল। নিখিল ধীরে ধীরে বলল, সুনায়না, আমি তোমাকে এই জন্য আটকাইনি কারণ আমি চেয়েছিলাম তুমি তোমার পথ নিজেই বেছে নাও। আজ যদি আমি তোমাকে আপন করে নিই, তবে সেটা দয়া নয়, সমতার সম্পর্ক হবে। তুমি কি এই সম্পর্ক পালনের জন্য তৈরি? সুনায়নার চোখে জল ছিল, কিন্তু এবার তা দুর্বলতার নয়, সত্যের ছিল। সে বলল, আমি এখন তোমার ছায়া হয়ে নয়, তোমার সাথী হয়ে বাঁচতে চাই। নিখিল কিছুক্ষণ তাকে দেখল, তারপর এগিয়ে গিয়ে তার হাত ধরল। সেই মুহূর্তটি কোনো বড় শোরগোল ছাড়াই শান্ত এবং গভীর ছিল। কিছুদিন পর গ্রামের মন্দিরে সাদামাটাভাবে দুজনের বিয়ে হলো। না কোনো ব্যান্ড পার্টি, না কোনো হট্টগোল, শুধু গ্রামের মানুষ, রামদাস কাকা, কমলা দাদি আর সেই মজুররা যাদের হাতে এই ঘর তৈরি করেছিল। যখন সুনায়না সেই বরদরজায় নতুন বউ হয়ে আবার পা রাখছিল, তখন তার চোখে সেই অহংকার ছিল না যা একসময় ছিল, বরং ছিল কৃতজ্ঞতা। সে সেই চৌকাঠের স্পর্শ করল যেখানে একদিন সে ভিক্ষা করতে দাঁড়িয়েছিল। তফাৎ শুধু এটুকুই যে সেদিন তার হাতে বাটি ছিল, আর আজ তার হাতে বিশ্বাস। সময় তাকে ফেলে দিয়েছে, আবার তুলেও ধরেছে, কিন্তু এবার সে শিক্ষিতা। নিখিল তার কানে ধীর স্বরে বলল, এখন এই ঘর শুধু আমার নয়, আমাদের। সুরজপুরের বাতাসে সেই দিন এক নতুন গল্প প্রতিধ্বনিত হচ্ছিল। অহংকার থেকে পতন আর বিনম্রতা দিয়ে উঠে দাঁড়ানোর গল্প, পরিশ্রম আর আত্মসম্মানের গল্প। জীবন দুজনকে দ্বিতীয় সুযোগ দিয়েছিল, কিন্তু এবার তারা সেটাকে আংলে রাখল,
কারণ তারা বুঝতে পেরেছিল যে আসল ঐশ্বর্য বাড়ির উঁচু দেওয়ালে নয়, বরং মনের উচ্চতায়। গল্প এখানেই শেষ হয় না, কারণ প্রতিটি দিনই তাদের কাছে এক নতুন শুরু। কিন্তু সেই দরজার চৌকাঠ সবসময় তাদের মনে করিয়ে দিত যে মানুষকে কখনো কাউকে ছোট মনে করা উচিত নয়, কারণ সময় হলো সবচেয়ে বড় শিক্ষক।